নীলকণ্ঠ পাখি ও নীলমণি রাজকুমারী। সোনাঝুরি রাজ্য ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য, যেখানে ফুল ফুটত সারা বছর, পাখিরা গাইত জাদুময় সুর, আর সবার হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ। এই রাজ্যের রাজকুমারী ছিলেন নীলমণি, এক অপরূপ সুন্দরী, মায়াবী হৃদয়ের অধিকারিণী। তার চুল ছিল অন্ধকার রাত্রির মতো দীর্ঘ, আর চোখ দুটো যেন সাগরের নীল জল। একদিন রাজপ্রাসাদের পুকুর পাড়ে বসে নীলমণি দেখেন একটি অদ্ভুত নীল রঙের পাখি তাঁর দিকে উড়ে আসছে। পাখিটি হঠাৎ কথা বলা শুরু করল। সে ছিল এক জাদুকরী নীলকণ্ঠ পাখি, যে আগে ছিল এক রাজপুত্র। এক অভিশাপে সে রূপান্তরিত হয়েছে পাখিতে। সেই অভিশাপ মুক্ত করার উপায় একমাত্র নীলমণির কাছেই ছিল। পাখিটি জানালো, রাজকুমারী, তুমি যদি আমার হৃদয়ের সত্যতা বুঝে নিজ হাতে বানানো স্বর্ণকুমলে আমাকে জল দাও, তবে আমার অভিশাপ ভেঙে যাবে। নীলমণি রাজকুমারীর হৃদয় কাঁপে। তিনি স্বর্ণকুমল তৈরি করেন, নিজের ভালোবাসা দিয়ে, নিষ্কলঙ্ক মনে। পরদিন সকালে সেই পুকুরে বসে পাখিটিকে জল খাওয়ান সেই কমল থেকে। হঠাৎ এক ঝলকা আলো, পাখিটি রূপ নেয় এক সুদর্শন যুবকে। অভিশাপ ভেঙে যায়। রাজপুত্র জানায় তার নাম রুদ্রবিক্রম। তাদের দুজনের ভালোবাসা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। রাজা এক মহা উৎসবের আয়োজন করেন। নীলমণি ও রুদ্রবিক্রমের শুভ বিবাহ হয়, আর সোনাঝুরি রাজ্যে শুরু হয় এক নতুন অধ্যায়, ভালোবাসা, জাদু আর আশার। পরীদের সাথে মানুষের বন্ধুত্ব। এক ছিল এক গ্রাম, নাম তার সুখপুর। এই গ্রামের পাশে ছিল এক রহস্যময় জঙ্গল, যার নাম ছিল পরিপুর বন। লোকেরা বলতো এই বনে নাকি পরীরা থাকে, তবে কেউই কখনো তাদের চোখে দেখেনি। একদিন গ্রামের এক তরুণ কৃষক, নাম তার অর্ণব, হঠাৎ করেই সেই জঙ্গলের পথ হারিয়ে ফেলল। হেঁটে হেঁটে সে চলে এল এক অদ্ভুত বাগানে, যেখানে চারপাশে ছিল রঙিন ফুল আর ঝিকিমিকি আলো। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক পরী, লম্বা পাখাওয়ালা, হাসি মুখে। পরীর নাম ছিল লুনা। লুনা জানালো এই বাগানটি জাদুর দ্বারা আচ্ছাদিত এবং সাধারণ মানুষকে দেখা যায় না, কিন্তু অর্ণবের মনে এত ভালোবাসা ও নিষ্ঠা ছিল প্রকৃতির জন্য, যে সে এই জায়গায় প্রবেশ করতে পেরেছে। এরপর শুরু হলো অর্ণব ও লুনার বন্ধুত্ব। অর্ণব প্রতিদিন পরীদের সাহায্য করত বাগান গাছপালার যত্ন নিতে, আর পরীরা তাকে শেখাত নানা জাদুকরী বিষয়। কিন্তু একদিন এক লোভী জমিদার সেই বনের মালিকানা দাবি করতে এলো। সে বন ধ্বংস করে সেখানে প্রাসাদ বানাতে চাইল। তখন অর্ণব ও পরীরা একসাথে এক পরিকল্পনা করল। লুনা তার জাদু দিয়ে পুরো বনের চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করল, যেটা শুধু সৎ ও প্রকৃতির প্রতি ভালোবাসা থাকা মানুষ ছাড়া কেউ পার হতে পারবে না। জমিদার যতবার ঢুকতে চাইল, ততবার ধাক্কা খেয়ে ফিরে গেল। পরবর্তীতে অর্ণব পরীদের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে ফিরে এল, কিন্তু প্রতিদিন বিকেলে সে বনের ধারে এসে বসে, যাতে বন্ধু লুনার সাথে দেখা করতে পারে। এভাবেই মানুষের ও পরীদের মধ্যে বন্ধুত্বের এক নতুন অধ্যায় শুরু হল। নীল সমুদ্রের বন্ধু। ছোট এক উপকূল শহরে থাকত একটি সাহসী ছেলে, নাম নিলয়। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল তার বাবা, যিনি একজন দক্ষ জেলে ছিলেন। এক ঝড় বৃষ্টির রাতে সমুদ্রে এক দুর্ঘটনায় নিলয়ের বাবা হারিয়ে যান। দুঃখে ভরা নিলয় প্রতিদিন সমুদ্রের ধারে গিয়ে বসে থাকত। একদিন হঠাৎ সে দেখল এক ছোট ডলফিন তাকে লক্ষ্য করছে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। নিলয় নাম দেয় ডলফিনটিকে নীলো। নীলো কেবল একটা সাধারণ ডলফিন ছিল না, সে ছিল জাদুকরী ক্ষমতার অধিকারী। সে নিলয়কে সমুদ্রের নিচের এক রহস্যময় জগৎ দেখায়, যেখানে রঙিন মাছ, গান গাওয়া কচ্ছপ, আর আলো দিয়ে কথা বলা জেলিফিশ বাস করত। হঠাৎ একদিন নিলয় জানতে পারে তার বাবা সমুদ্রের গভীর এক গুহায় আটকে আছে। নীলো তার ডলফিন বন্ধুদের সাথে নিয়ে সেই গুহার দিকে ছুটে যায়, নিলয়কে সাথে নিয়ে। নানা বিপদ পেরিয়ে, ভয়ঙ্কর সামুদ্রিক শত্রুদের এড়িয়ে, শেষমেশ তারা তার বাবাকে উদ্ধার করে। নিলয় ও তার বাবা ফিরে আসে গ্রামে, আর সবাই অবাক হয়ে শোনে সমুদ্রের এক ডলফিন কিভাবে ছোট এক ছেলেকে পরিবার ফেরত দিয়েছে। দুঃখিনীর জাদুর পাতিল।
অনেক দূরের এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব মেয়ে, তার নাম ছিল চন্দ্রিমা। ছোট একটি কুঁড়ে ঘরে সে তার অসুস্থ মার সাথে থাকত। দুমুঠো ভাত জোগাড় করতেও তার প্রাণপণ পরিশ্রম করতে হতো। কিন্তু তবুও সে কখনো কাউকে কষ্ট দিত না, বরং সব সময় সাহায্য করত। একদিন চন্দ্রিমা মাঠে ঘাস কাটতে গিয়ে দেখতে পেল একটি অদ্ভুত পাত্র, একেবারে ঝকঝকে, যেন সোনা দিয়ে তৈরি। পাত্রটির গা থেকে হালকা আলো ছড়াচ্ছে। সে কিছুটা ভয় পেলেও পাত্রটি হাতে নিতেই একটি মিষ্টি কণ্ঠ ভেসে এল, এই জাদুর পাতিল তোমার উপহার, চন্দ্রিমা। যতদিন তুমি ভালো কাজ করবে, পাতিল তোমাকে সাহায্য করবে। সে পাত্রটি বাড়ি এনে লুকিয়ে রাখল। পরদিন সকালে সে পাতিলের সামনে দাঁড়িয়ে বলল, আমার মায়ের জন্য কিছু খাবার দাও। আর অমনি পাতিল থেকে বেরিয়ে এল গরম গরম রুটি আর তরকারি। চন্দ্রিমা অবাক হয়ে গেল। তারপর থেকে পাতিল তাকে প্রতিদিন সাহায্য করত। ক্ষুধার কষ্ট দূর হল, মা সুস্থ হয়ে উঠলেন। চন্দ্রিমা সেই খাবার প্রতিবেশীদের মধ্যেও বিলিয়ে দিত। ধীরে ধীরে সবাই তাকে ভালোবাসতে লাগল। কিন্তু গ্রামের এক লোভী লোক, হেমন্ত, এই কথা শুনে পাতিলটি চুরি করে নিল। সে পাতিলের সামনে দাঁড়িয়ে বলল, আমাকে প্রচুর সোনা দাও। পাতিল সোনা দিতে শুরু করল। হেমন্ত লোভে অন্ধ হয়ে যেতে লাগল। কিন্তু সে ভুলে গিয়েছিল, পাতিল কেবল সৎ ও ভালো মানুষের জন্য কাজ করে। হঠাৎ একদিন পাতিল ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এল কাদামাটি, যা হেমন্তের পুরো ঘর ভরে দিল। এরপর থেকে হেমন্ত লজ্জায় আর গ্রামের বাইরে বের হতে পারত না। চন্দ্রিমা আবার ফিরে পেল তার জাদুর পাতিল। কিন্তু এবার সে বুঝে গিয়েছিল, প্রকৃত জাদু হল সতা, ভালোবাসা আর পরোপকার। পাতিল হয়তো একটা বাহন, কিন্তু প্রকৃত শক্তি তার মনেই ছিল। 4 জাদুকন্যা ও এক চূড়ান্ত ভবিষ্যৎ। একটা সময় ছিল যখন পৃথিবীর 4 প্রান্তে 4 শক্তির চর্চা হতো, প্রকৃতি, আকাশ, আগুন ও ছায়া। কিন্তু সময়ের পরিক্রমায় এই 4 শক্তির ধারক 4 তরুণীকে সমাজ ভয় পেতে লাগল, ভুল বুঝল আর অলৌকিক বলে দূরে সরিয়ে দিল। তারা ছিল: 1 এলিনা, সবুজ জাদু, প্রকৃতির রক্ষক, যার স্পর্শে গাছেরা গান গায়। 2 লুমিরা, আলোক ও আকাশের জাদু, তার হাতের গোলক ভবিষ্যৎ দেখতে পায়। 3 ফায়ারা, আগুনের জাদু, আবেগী, ধ্বংস ও সাহসের প্রতীক। 4 মোরভা, আত্মা ও ছায়ার জাদু, নিঃসঙ্গ, মৃত আত্মাদের সঙ্গে কথা বলে। তারা একে অপরকে খুঁজে পায় এক গোপন বনভূমিতে, যেখানে সমাজ তাদের ভুলে গেছে, কিন্তু প্রকৃতি তাদের নিজের করে নিয়েছে। লুমিরা এক রাতে তার জাদুর গোলকে দেখল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ, এক পুরাতন কালো জাদুকর তার শক্তি ফিরিয়ে আনবে ও পৃথিবীকে চিরতরে অন্ধকারে ডুবাবে। এই ভবিষ্যৎ বদলাতে হলে 4 জাদুকন্যাকে একত্র হয়ে 4টি উপাদানকে জাগিয়ে তুলতে হবে। 1 প্রান্তরূপ, 2 ঝড়ের কান্না, 3 আগুনের হৃদয়, 4 নিঃশব্দ আত্মা। তারা যাত্রা শুরু করল। এলিনা খুঁজে পেল এক মৃতপ্রায় বৃক্ষ, যাকে তার চোখের জল দিয়ে পুনর্জীবিত করল। লুমিরা ঝড়ের মাঝে দাঁড়িয়ে তার গান দিয়ে আকাশ শান্ত করল। ফায়ারা আগ্নেয়গিরির কেন্দ্রে প্রবেশ করে নিজের রাগকে দমন করে আগুনের হৃদয় খুঁজে আনল। আর মোরভা আত্মাদের জগতের দরজা খুলে এক আত্মাকে মুক্তি দিয়ে নিঃশব্দ আত্মা নিয়ে ফিরল। সব শক্তি একত্রিত হতেই কালো জাদুকর উঠে এলো ছায়া থেকে। 4 জাদুকন্যা তাকে ঘিরে দাঁড়াল। প্রকৃতি বন্ধ করল তার পথ। আকাশ তার ভবিষ্যৎ কেড়ে নিল। আগুন তার শক্তি পোড়াল। আর ছায়া তার আত্মা আটকে রাখল চিরকালের জন্য। লোকেরা তখন বুঝল, ওরা ভয় নয়, ওরা আশীর্বাদ। 4 তরুণী সমাজে ফিরল না, বরং রয়ে গেল প্রহরী হিসেবে। আর যদি কোনো শিশু রাতে জাদুর গল্প শোনে, তবে হয়তো সে এখনো শোনে। 4 জাদুকন্যা, যারা একসময় ভুল বোঝা হয়েছিল, এখন তারা পৃথিবীর রক্ষাকর্ত্রী। এনচ্যান্টেড রিয়ালমের রহস্য, ডিজনি প্রিন্সেস। একদিন সকালবেলায় যখন রাজ্যের আকাশ ঝকঝকে নীল, এলসা হঠাৎ দেখতে পেল তার বরফের প্রাসাদে একটি অদ্ভুত জ্যোতির ছায়া পড়ছে। সেই আলো কোনো সাধারণ আলো নয়, তা ছিল জাদুকরী শক্তির চিহ্ন। এলসা বুঝতে পারল, কিছু একটা ঘটতে চলেছে।
সে অবিলম্বে ডাক পাঠাল বাকি রাজকন্যাদের, সিন্ডারেলা, স্নো হোয়াইট, আউরোরা, অ্যারিয়েল, বেল, জেসমিন, রূপাঞ্জেল, মেরিডা, টিয়ানা, মুলান এবং মোয়ানাকে। সবাই এলসার বরফ প্রাসাদে জড়ো হল। এলসা জানাল, আমার বরফের কাছে ভেসে উঠেছে এক নতুন জগতের দরজা, এনচ্যান্টেড রিয়ালম। তবে সেই দরজা শুধু একত্রিত রাজকন্যারাই খুলতে পারে। জেসমিন বলল, তাহলে আর দেরি কেন? চল আমরা একসাথে যাই। সবাই মিলে সেই দরজার সামনে গিয়ে দাঁড়াল। একে একে প্রত্যেকে তাদের রাজকীয় ক্ষমতা ব্যবহার করল। মুলান সাহস, সিন্ডারেলা আশা, রূপাঞ্জল নিরাময়, অ্যারিয়েল কণ্ঠস্বর, বেল জ্ঞান, মেরিডা ধৈর্য, মোয়ানা নেতৃত্ব আর এলসা ব্যবহার করল তার বরফের জাদু। দরজা খুলে গেল। তারা প্রবেশ করল এক অপরূপ রহস্যময় জগতে, যেখানে সময় থেমে গেছে। সেই জগতে এক প্রাচীন অভিশাপ ছড়িয়ে আছে, যার কারণে কিছু জাদুকরী প্রাণী পাথরে পরিণত হয়েছে। তাদের পথচলায় আসে অনেক বাধা, জাদুকরী ধাঁধা, ছায়ার দানব এবং মন পরীক্ষার মুহূর্ত। কিন্তু প্রত্যেকে তাদের গুণ এবং সাহস দিয়ে একে একে সমস্যা কাটিয়ে ওঠে। শেষে তারা খুঁজে পায় হারানো হৃদয় নামে একটি জাদুকরী রত্ন, যেটা অভিশাপ ভাঙতে পারে। কিন্তু সেটি পাহারা দিচ্ছে এক বিশাল ড্রাগন। মোয়ানা এবং মুলান ড্রাগনকে বিভ্রান্ত করে, রূপাঞ্জল তার চুল দিয়ে রত্নটি উদ্ধার করে। এলসা তার শক্তি দিয়ে ড্রাগনকে বরফে বন্দী করে ফেলে। তারা রত্নটি প্রাচীন বেদিতে রাখে, আর মুহূর্তেই এনচ্যান্টেড রিয়ালমে প্রাণ ফিরতে শুরু করে। সবাই জয়োল্লাসে উদ্যাপন করে। তারা জানে ঐক্য ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। প্রত্যেকে নিজেদের রাজ্যে ফিরে যায়, কিন্তু তাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকে। গল্পকথক পরীর জাদুময় পৃষ্ঠা। এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম ছিল্লরং পাহাড়। এই গ্রামের সবাই জানত, প্রতিটি রাতে কোনো এক গোপন স্থানে এক রহস্যময় গল্পকথক পরী এসে বসে। আর তার গল্পে প্রাণ ফিরে পায় ঝরা পাতা, হাসে ফুলেরা, আর জ্বলে ওঠে আকাশে তারা। গ্রামের এক কৌতূহলী মেয়ে, ইলমি, সব সময় সেই গল্পকথার আসর খুঁজে বেড়াত। একদিন গ্রীষ্মের এক রাত্রে সে হেঁটে চলল জঙ্গলপথ ধরে, চাঁদের আলো তার সাথী। হঠাৎ তার চোখে পড়ে গেল এক উজ্জ্বল আলো, এক বুনো গাছের নিচে। সেখানে বসেছিলেন এক অপূর্ব পরী, যার হাতের বই থেকে বেরোচ্ছে রূপকথার চরিত্রেরা। একটা ডানা মেলা পাখি, এক টুকরো জ্যোৎস্না আর কাঁপতে থাকা গানের সুর। পরী তাকিয়ে হাসলেন, বললেন, তুমি কি আমার গল্পের পরবর্তী চরিত্র হতে চাও, ইলমি? ইলমি চোখ মেলে বলল, আমি শুধু জানতে চাই, তুমি কার গল্প বলো? পরী উত্তর দিলেন, তোমারই। প্রতিদিন তুমি যে সাহস দেখাও, যে ভালোবাসা ছড়িয়ে দাও, তাই নিয়ে গড়া হয় সবচেয়ে জাদুকরী গল্প। সেই রাত থেকে ইলমি হয়ে উঠল ছোট্ট গল্পকথক, যে প্রতিদিন গ্রামের বাচ্চাদের নতুন করে শেখাত বিশ্বাস, কল্পনা আর হৃদয়ের শক্তিকে। এবং প্রতি রাতে গোপনে পরী আসতেন সেই ছোট্ট ইলমির পাশে, আর তার পাশে বসে আবার এক নতুন গল্প শুরু করতেন। এই গল্প বলে ছোট্ট এক মনকেও ছুঁয়ে যেতে পারে জাদুর ছোঁয়া। রাজকন্যা লুনা ও আগুন ড্রাগনের জাদুরাজ্য। এক ছিল রাজকন্যা লুনা। সে ছিল গোলাপি চুলের, হাসিখুশি আর সাহসী। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন জাদুর রাজ্যে ঘুরে বেড়াবে। একদিন দুর্গের পিছনের গোপন গ্রন্থাগারে সে এক প্রাচীন বই খুঁজে পায়, ড্রাগনের চোখ নামে। বইয়ের পৃষ্ঠাগুলোতে লেখা ছিল এক রহস্যময় আগুন ড্রাগনের গল্প, যে পাহাড়ের গুহায় ঘুমিয়ে আছে শত বছর ধরে, আর যে রাজকন্যার হৃদয়ে সত্যিকারের সাহস থাকবে, সেই তাকে জাগাতে পারবে। এক রাতে বইয়ের ভেতর থেকে আলো ছড়িয়ে পড়ল, আর লুনা হঠাৎ করেই এক জাদুর দরজার সামনে এসে পড়ে। দরজার ওপাশে ছিল এক রঙিন পৃথিবী, তুষারের পাহাড়, কথা বলা গাছ, উড়ন্ত বই, আর এক বিশাল ড্রাগন, যার নাম ছিল ফ্লেয়ার। ফ্লেয়ার প্রথমে ভয় দেখাল, আগুন ছুঁড়ে দিল, কিন্তু লুনা ভয় না পেয়ে তার সঙ্গে বন্ধুত্ব করল। জানা গেল, ফ্লেয়ার আসলে এক অভিশপ্ত ড্রাগন, যার চোখে লুকানো আছে জাদুর চাবি। কিন্তু সেই চাবি শুধু এক নিষিদ্ধ ছায়ার জগতে পৌঁছালে মিলবে। এইভাবে লুনা আর ফ্লেয়ার একসঙ্গে বেরিয়ে পড়ে অন্ধকার ছায়ার জগতে।
পথে তারা পায় এক চশমাওয়ালা খরগোশ, এক মেঘের রাজা আর একটা সময়ের পাথর। সবাই মিলে লড়াই করে ছায়ার রানীর বিরুদ্ধে, যার অভিশাপেই ড্রাগনের জাদু লুকিয়েছিল। শেষে লুনার সাহস, বন্ধুত্ব আর মায়ার শক্তিতে অভিশাপ ভাঙে। জাদুর চাবি ফিরে আসে, ড্রাগনের চোখ আবার জ্বলে ওঠে, আর সেই চোখের আলোয় সারা রাজ্য হয়ে যায় জাদুতে ঝলমল। লুনা ফ্লেয়ারের পিঠে চড়ে ফিরে আসে নিজের রাজ্যে, এক নতুন রানী হিসেবে, যার গল্প এখনও প্রতিদিন ছড়িয়ে পড়ে বাতাসে। খরগোশ ও মানুষের মজার যুদ্ধ। এক দেশে ছিল এক ছোট্ট সুন্দর গ্রাম, ফুলে ফুলে ভরা, পাখির গান আর সবুজের রাজ্য। এই গ্রামে বাস করত পিটু নামের এক চালাক খরগোশ। পিটু শুধু চালাকি ছিল না, দারুণ দুষ্টুমিও করত। সে তার 3 ভাইবোন, লটু, লিলি আর মিনি, মিলে সারাদিন খেলাধুলা আর মানুষদের খামার থেকে গাজর, শসা, আপেল চুরি করে খেতে ভালোবাসত। কিন্তু একদিন তাদের শান্ত জীবনটা হঠাৎ বদলে গেল। একদিন গ্রামে এল এক অদ্ভুত মানুষ, কাঠুরে। সে ছিল এক রাগী, গম্ভীর মানুষ। সে জঙ্গল কাটার বদলে এখন চাষবাস শুরু করেছে। আর খামারে চাষ করেছে রাজকীয় সব সবজি, সোনালি গাজর, নীল বেগুন, ঝলমলে কুমড়া। তার খামারে কেউ যেন ঢুকতে না পারে। সে বড় বড় বোর্ড লাগাল, কাঁটা তার বসাল, এমনকি একটি রোবট পাহারাদারও বানাল। সে আরও বানাল এক মজার ফাঁদ, কথা বলা কাক, ঘুম না পাড়া কাকতাড়ুয়া, আর এক ঘড়িচালিত মুগ্ধ আলু রোবট। পিটু আর তার ভাইবোনরা ভয় না পেয়ে ঠিক করল, চুরি নয়, এবার হবে যুদ্ধ। তবে সেটা রক্তারক্তির নয়, মজার এক যুদ্ধ। তারা মাঝরাতে কাঠুরের খামারে ঢুকে শুরু করল মিশন সবজি উদ্ধার। এক একজনের দায়িত্ব এক একটা, লটু পাহারার মনোযোগ সরাবে, লিলি দড়ি বেয়ে উঠবে ছাদে, আর পিটু যাবে ঠিক মাঝখানে, সবজির রাজ্যে। কেউ ফাঁদে হাসি ফোটায়, কেউ কাকের সঙ্গে গান গায়, কেউ কাকতাড়ুয়াকে নাচ শেখায়। কিন্তু কাঠুরেও কম নয়। সে বুঝে ফেলল, আর শুরু হলো এক দারুণ ফাঁদো চাতুরির যুদ্ধ। কখনো মাটির নিচে সুড়ঙ্গ, কখনো উড়ন্ত ঘুড়ির সাহায্যে পালানো, কখনো সবজির ভেতরে লুকিয়ে থাকা, গল্প যেন এক দারুণ অ্যাডভেঞ্চার পার্ক। শেষমেশ একদিন পিটু আর কাঠুরে মুখোমুখি হল। পিটু বলল, তুমি যদি একটু ভাগ করে খেতে শেখো, আমরা চুরি করব না। কাঠুরে একটু চুপ করে থেকে হেসে বলল, চলো তবে এক চুক্তি করি, তুমি আর তোমার বন্ধুরা আমার খামারের দেখভাল করবে, আমি তোমাদের প্রতিদিন গাজর দেব। এভাবেই এক খরগোশ আর এক কাঠুরের মাঝে জন্ম নিল এক অদ্ভুত কিন্তু অসাধারণ বন্ধুত্ব। পিঁপড়ে ও মানুষ, এক মজার যুদ্ধ। একদিন ছোট্ট শহরের এক কিশোর, নাম তার অনিক। সে খুব দুষ্টু ও কৌতূহলী। একদিন বাড়ির পেছনের বাগানে খেলা করতে করতে হঠাৎ একটি রহস্যময় লাল পিঁপড়ে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলতেই দেখে, সে আর মানুষ নয়, সে নিজেই একটি ছোট পিঁপড়েতে রূপান্তরিত হয়েছে। তার চারপাশে বিশালাকৃতির ঘাস, গাছ আর পোকামাকড়। সামনে দাঁড়িয়ে এক বিশাল বাহিনীর পিঁপড়ে সেনাপতি। তারা জানায়, আমাদের রাজ্যে এক দুষ্ট জাদুকর এসেছে, যে মানুষের দুনিয়ার প্রযুক্তি চুরি করে আমাদের রাজ্য ধ্বংস করতে চাইছে। আমরা তোমার সাহায্য চাই। অনেক রাজি হয়। তাকে দেয়া হয় পিঁপড়ে রাজ্যের যোদ্ধার পোশাক, শক্তিশালী লাফ দেওয়ার জুতা আর এক বিদ্যুৎ চালিত বর্ষা। অনেক এবং পিঁপড়ে সেনারা একসাথে মিলে যুদ্ধ করে দুষ্ট জাদুকরের বিরুদ্ধে। নানা বাধা পেরিয়ে অবশেষে জাদুকরকে হারায়। রাজ্যে ফিরে রাজা ঘোষণা দেন, অনেক আজ থেকে আমাদের রাজ্যের বীর। শেষমেশ এক জাদুকরি গাছের মাধ্যমে অনেক আবার মানুষের রূপ ফিরে পায়। তবে সে প্রতিদিন বাগানে যায়, কারণ জানে, তার ছোট্ট বন্ধুদের রাজ্য সবসময় তার সাহায্যের জন্য অপেক্ষা করছে। চালাক কাঠঠোকরার বুদ্ধি। একসময় শান্ত জঙ্গলে থাকত এক দারুণ বুদ্ধিমান কাঠঠোকরা পাখি, নাম তার টিকো। সে ছিল দুষ্টু, দুঃসাহসী আর খুবই চালাক। একদিন সে দেখল, কিছু মানুষ জঙ্গলের পাশে বিশাল এক বাড়ি বানাচ্ছে। গাছ কাটা শুরু হয়েছে, পাখিদের বাসা উজাড় হচ্ছে। টিকো ঠিক করল, মানুষদের একটা শিক্ষা দিতে হবে। সে প্রতিদিন নতুন নতুন দুষ্টুমি করতে লাগল। কখনো কাঠের টুকরো উড়িয়ে দেয়,
কখনো বাড়ির খাবার চুরি করে, আবার কখনো রাতে ছাদে নাচতে থাকে। মানুষগুলো অবাক, এই যে ভূতের বাড়ি। কিন্তু টিকো শুধু মজা করছিল না। সে চাচ্ছিল মানুষ বুঝুক, এই বন শুধু তাদের একার না, পাখিদেরও। একদিন বনের নেতা মি বোস একা ঘুরতে বের হয়। টিকোর ফাঁদে পড়ে সে পিছলে সোজা এক কচ্ছপের পিঠে পড়ে ঝোপে গড়িয়ে যায়। তখনই সামনে আসে এক হিংস্র চিতা। মি বোস কাঁপতে কাঁপতে বলে, আমি গাছ কাটব না, বন রক্ষা করব, প্লিজ বাঁচাও। ঠিক তখনই টিকো সুপারহিরোর মতো উড়ে এসে চিতার নাকে ঠুক ঠুক করে ঠোকর দেয়। চিতা ভয় পেয়ে পালিয়ে যায়। মি বোস বেঁচে যায় আর হাঁপাতে হাঁপাতে বলে, তুই তো বনের আসল রক্ষক। তারপর থেকে মানুষ আর টিকোর মধ্যে হয় বন্ধুত্ব। তারা বন কাটা বন্ধ করে গাছ লাগায় আর টিকোর দুষ্টুমি উপভোগ করতে থাকে। জঙ্গল ফিরে পায় শান্তি, আর টিকো হয়ে ওঠে বনের চালাক হিরো। জেলে ও সমুদ্র দৈত্য। এক ছিল গরিব জেলে, নাম তার গোপাল। প্রতিদিন ভোরবেলা সে নদীতে মাছ ধরতে যেত। কিন্তু কদিন ধরে নদীতে তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। গোপালের ঘরে অভাবের ছায়া নেমে এসেছিল। একদিন চরম হতাশায় গোপাল সমুদ্রের ধারে গিয়ে জাল ফেলল। অনেকক্ষণ পর জাল টেনে তুলতেই সে দেখল জালের মধ্যে একটি পুরনো পিতলের কলস। মাছ নেই, কিন্তু কিছু একটা বিশেষ আছে বলে মনে হল। সে কলসটি তুলে আনল এবং ধুয়ে পরিষ্কার করতে লাগল। হঠাৎ করে সেই কলস থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে শুরু করল। আর চোখের সামনে আবির্ভাব হল এক বিশাল দৈত্যের, যার ত্বক ছিল সবুজাভ নীল, চোখ রক্তবর্ণ, আর গলায় সোনার হার ঝুলছে। দৈত্য গর্জে উঠল, আমি সমুদ্র দৈত্য ঘূর্ণিচক্র। আমাকে বহু বছর আগে এক জাদুকর এই কলসে বন্দী করে রেখেছিল। এত বছর পর তুই আমায় ছাড়িয়ে এনেছিস, তাই তোকে প্রথমেই গিলে ফেলব। গোপাল ভয়ে কাঁপতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি গরিব মানুষ, আমার স্ত্রী আর সন্তান আছে। আমাকে খেয়ে ফেললে ওদের কি হবে? দৈত্য বলল, আমার নিয়ম একটাই, যে আমায় ছাড়াবে তাকে আমি খেয়ে ফেলব। তখন গোপাল বুদ্ধি খাটিয়ে বলল, তুমি এত বড় দৈত্য, কিন্তু এত ছোট কলসে কিভাবে ঢুকেছিলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। দৈত্য গর্জে উঠল, তুই বিশ্বাস করছিস না? তাহলে দেখ। এই বলে দৈত্য আবার ধোঁয়ার মতো সরে গিয়ে কলসের মধ্যে ঢুকে গেল। তখন গোপাল সঙ্গে সঙ্গে কলসের মুখ আটকে দিল পাথরের ঢাকনা দিয়ে, আর সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলল। দৈত্য ভেতর থেকে চিৎকার করতে লাগল, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। গোপাল বলল, তুমি যদি সত্যি প্রতিজ্ঞা করো কারো ক্ষতি করবে না, ভালো কাজ করবে, তাহলে হয়তো আবার ভাবা যাবে। দৈত্য অবশেষে প্রতিজ্ঞা করল সে আর কাউকে কষ্ট দেবে না। গোপাল কলস খুলল। দৈত্য বাইরে এসে বলল, তুই আমায় বুদ্ধি দিয়ে হারিয়েছিস, তাই আমি তোর প্রতি কৃতজ্ঞ। চল তোকে এক বিশেষ পুরস্কার দিই। দৈত্য গোপালকে একটি জাদুকরি জাল দিল, যা দিয়ে সে চাইলেই প্রতিদিন প্রচুর মাছ ধরতে পারবে, আর কখনো দারিদ্র্যে পড়বে না। সেই থেকে গোপাল আর তার পরিবার সুখেই জীবন কাটাতে লাগল। বুদ্ধি আর সাহস থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। অর্ল ও ছোট্ট বন্ধু স্পট। অনেক অনেক দিন আগের কথা। তখন পৃথিবীতে মানুষ আর ডাইনোসর একসাথে বাস করত। পাহাড়, নদী আর সবুজ উপত্যকার মাঝে এক শান্তিপূর্ণ গ্রামে থাকত এক ছোট্ট ডাইনোসর, যার নাম ছিল অর্ল। অর্ল খুবই ভীতু ছিল, আর সবসময় মায়ের ছায়াতেই থাকতে ভালোবাসত। একদিন হঠাৎ এক ঝড়ের রাতে অর্ল পথ হারিয়ে পড়ে যায় এক ঘন জঙ্গলের মাঝে। সে দিশেহারা হয়ে পড়েছিল, চারপাশে অজানা শব্দ, অচেনা গাছপালা, সবকিছুই যেন ওর মনে ভয় ঢুকিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় জঙ্গলের এক কোণে এক অদ্ভুত কিন্তু মিষ্টি ছোট্ট ছেলেকে দেখে ও চমকে ওঠে। ছেলেটার গায়ে কোন কাপড় ছিল না, চোখে ছিল বুনো কিন্তু কোমল চাহনি। ওর নাম ছিল স্পট। প্রথমে অর্ল ভেবেছিল ছেলেটা হয়তো বিপদ ডেকে আনবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় এই বুনো ছেলেটাই যেন ওর একমাত্র ভরসা। স্পট ওর জন্য ফল এনে দেয়, বৃষ্টির মধ্যে ওর পাশে থাকে, আর রাতে ওর গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে।
দিন যায়, রাত যায়। জঙ্গলের পথে পথে, পাহাড় আর নদী পেরিয়ে অর্লো আর স্পট একসাথে অনেক কিছু শিখে ফেলে। তারা একে অপরের ভাষা না বুঝলেও হৃদয়ের বন্ধন এতটাই গভীর হয় যে এক মুহূর্ত আলাদা থাকাও যেন অসম্ভব। একদিন অর্লো ফিরে পায় তার পরিবারকে। সবাই খুব খুশি। কিন্তু তখন ওর সামনে দাঁড়িয়ে থাকে এক কঠিন সিদ্ধান্ত, নিজের পরিবারে ফিরে যাবে নাকি স্পটের সঙ্গে থেকে যাবে। অর্লো স্পটের চোখে তাকিয়ে দেখে ছোট্ট বন্ধুটিও অর্লোকে ছেড়ে যেতে চায় না। কিন্তু অর্লো ওকে আদর করে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলে, তুমি এখন নিজের পরিবার খুঁজে নাও, যেমনটা আমি খুঁজে পেয়েছি। স্পট কাঁদছিল, কিন্তু সে বুঝতে পেরেছিল ভালোবাসা মানে কখনো কখনো বিদায়ও। অর্লো ও স্পট দুজনেই নিজেদের আলাদা পথে চলে যায়। কিন্তু তাদের বন্ধুত্ব, তাদের স্মৃতি, সবকিছু চিরদিন রয়ে যায় এক উষ্ণ জড়িয়ে ধরার মধ্যে, যেখানে শব্দের চেয়ে অনুভব বড়। পাখিটির সাহস। সমুদ্রের ধারে ছোট্ট এক বালুচরে থাকত পিউ নামের এক ছোট পাখি। সে সদ্য ডানা মেলেছে, কিন্তু এখনো পুরোপুরি উড়তে শেখেনি। প্রতিদিন মা তাকে সমুদ্রের কিনারে নিয়ে যেত খাওয়ার জন্য, কিন্তু প্রতিবারই বড় বড় ঢেউ দেখে পিউ ভয় পেত। একদিন মা বলল, পিউ, নিজের খাবার নিজেই খুঁজে নিতে শিখতে হবে। তুমি পারবে, আমি জানি। পিউ কাঁপা পায়ে পাড়ি এলো, কিন্তু হঠাৎ বিশাল এক ঢেউ এসে ওকে ভিজিয়ে দিল। সে লজ্জায় আর ভয়ে লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। অন্য সব পাখি খুঁজে খুঁজে খাচ্ছে, আর পিউ শুধু চুপ করে বসে। তবে হাল ছাড়ল না সে। পরের দিন আবার এইবার মনটা একটু শক্ত করে। ঢেউয়ের ছন্দ বুঝে সাহস করে একবার সামনে এগিয়ে গেল। হঠাৎ সে দেখল ঢেউ সরে গেলে জলের নিচে থাকে ছোট ছোট শামুক আর চিংড়ি। এইবার পিউ জানল, ভয় যতই হোক, তাকে টপকাতে হয়। আর যখন সেটা করো, তখনই দেখা যায় নতুন কিছু, শেখা যায় নতুন পথ। শেষ বিকেলে পিউ ফিরে এল মায়ের কাছে মুখে একগুচ্ছ খাবার নিয়ে। মা আদর করে জড়িয়ে ধরল, আর আকাশের পাখিরা দূর থেকে দেখল আজ পিউ সত্যি উড়তে শিখেছে, তবে শুধু ডানায় নয়, মনেও। বনবিথির বন্ধুরা। সবুজে ঘেরা এক ঘন জঙ্গলে থাকত ছোট্ট হরিণছানা বাম্বি। সে ছিল দুরন্ত, কৌতূহলী আর হৃদয়ভরা মায়া নিয়ে বেড়ে ওঠা এক ছোট প্রাণী। তার সবচেয়ে কাছের বন্ধুরা ছিল ছোট্ট খরগোশ টাম্পার আর সুবাসী স্কাঙ্ক ফুল। প্রতিদিন সকালে তারা তিনজন মিলে বেরিয়ে পড়ত জঙ্গলের নানা পথ ঘুরে দেখতে, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে নেমে আসত, পাখিরা গান গাইত, আর বাতাসে মিশে থাকত ফুলের গন্ধ। একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমল। ঝড় উঠল, গাছপালা দুলে উঠল। ছোট ছোট প্রাণীরা গুহায় লুকিয়ে পড়ল। কিন্তু বাম্বি দেখল এক ছোট্ট পাখি তার বাসা থেকে পড়ে গেছে। সে ভয় না পেয়ে দৌড়ে গেল পাখিটাকে উদ্ধার করতে। ঝড়ের মধ্যে বাম্বির সাহস দেখে টাম্পার আর ফুলও এগিয়ে এলো। তারা একসঙ্গে পাখিটাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল। তারপর যখন ঝড় থেমে গেল, আকাশে রংধনু উঠল, তখন পুরো জঙ্গল তাদের দিকে তাকিয়ে হাসল। সেই দিন থেকে জঙ্গলের সব প্রাণী জানল, বন্ধুত্ব আর সাহস একসঙ্গে থাকলে যেকোনো বিপদ জয় করা যায়। মায়ার চাবি ও হারিয়ে যাওয়া ঋতু। একদিন পিক্সি হোলোর জাদুকরী জঙ্গল ভোরবেলা অদ্ভুত নিস্তব্ধতায় ঘেরা ছিল। চারদিকে ছিল গা ছমছমে নীরবতা। গ্রীষ্মের ফেয়ারি ইরিডেসা, জলের ফেয়ারি সিলভার মিস্ট, আলোয় ভরা রোজেটা, প্রাণবন্ত ফন, আর ছোট্ট জিনিয়াস টিঙ্কারবেল সবাই খুব চিন্তিত। আকাশে হঠাৎ করেই বসন্তের রং মুছে গিয়ে হিম শীতল বাতাস বইতে লাগল। কেউ বুঝতেই পারল না কেন ঋতু বদলে গেল। তখন রানী ক্ল্যারিয়ন ডেকে পাঠাল সবাইকে এবং জানাল, প্রাচীন মায়ার চাবি হারিয়ে গেছে। সেই চাবি দিয়ে পিক্সি হোলোর ঋতুগুলোকে সঠিক সময়ে জাগিয়ে তোলা হয়। যদি সেটি খুঁজে না পাওয়া যায়, তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই কথা শুনেই টিঙ্কারবেল আর তার বন্ধুরা একসাথে বেরিয়ে পড়ে এক বিপজ্জনক অভিযানে। তারা পার হয় ভয়ঙ্কর কাঁটার জঙ্গল, ছায়াঘেরা ড্রাগনমুখ গুহা, আর জাদুবেষ্টিত এক ধ্বংসপ্রায় পুরনো ঘড়ির টাওয়ার। সেখানে তারা দেখে এক রহস্যময় ছায়াপুরুষ সেই মায়ার চাবি চুরি করে নিজের অশুভ শক্তি বাড়াতে চাইছে,
যাতে চিরকাল শীতের রাজত্ব কায়েম করতে পারে। টিঙ্কারবেল নিজের বুদ্ধি দিয়ে তৈরি করে এক আলোর ফাঁদ আর ফন বিক্ষেপ ঘটিয়ে ছায়াপুরুষকে বিভ্রান্ত করে। রোজেটা তার ফুলের জাদু দিয়ে তাকে ঘিরে ফেলে, আর সিলভারমিস্ট জলের শক্তি দিয়ে তার গতিপথ আটকে দেয়। ইরিডেসা তখন সাহস করে চাবি তুলে নেয়। শেষমেশ তারা ফিরে আসে রানীর কাছে এবং চাবি ফিরিয়ে দিয়ে আবার প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনে। রানী বলে ওঠেন, তোমাদের বন্ধুত্ব আর সাহসিকতা পিক্সি হলোর সত্যিকারের জাদু।